সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আজকে আমাদের ত্রিকোণমিত্রি এর সর্বশেষ লেকচার শুরু করব। যদিও কয়েকটা লেকচার আগে টাইপ 4 আমরা দেখেছিলাম, টাইপ 4টা আমরা স্কিপ করেছিলাম। যে টাইপ 4 এর যে ম্যাথগুলো করা লাগবে সেগুলো হচ্ছে করার আগে আমাদের লিয়েট ফর্মুলা সম্পর্কে সম্যক অভিজ্ঞতা থাকতে হবে। তাই এই টাইপটা শেষ করার পরে যদি আমাদের ত্রিকোণমিত্রি শেষ, এরপরে আমরা পড়বো লিয়েট ফর্মুলা। সেই লিয়েট ফর্মুলা পড়ার পরে আমরা আবারও ওই ত্রিকোণমিত্রির যে জিনিসটা বাদ রয়েছে সেটা আমরা আবার শেষ করব। তো চলো আমাদের আজকের একটা শুরু করা যাক। আমাদের আজকের একটা বলতেছে ইন্টিগ্রেশন অফ এ সাইন এক্স প্লাস বি কস এক্স ডিভাইড বাই সি কস এক্স প্লাস ডি সাইন এক্স ডিএক্স এরকম যদি থাকে, অথবা ইন্টিগ্রেশন অফ এ সাইন এক্স, উপরে দেখো উপরে শুধুমাত্র সাইন এক্স রয়েছে বাট কস এক্স কিন্তু নাই, যদি এরকম থাকে, অথবা যদি শুধুমাত্র উপরে কস এক্স থাকে সাইন এক্স না থাকে এবং নিচে ওই সেম জিনিসটাই সি কস এক্স প্লাস ডি সাইন এক্স এরকম যদি থাকে, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে খেয়াল করো, আমাদের হরে কিংবা লবে আমরা সাইন এক্স বা কস এক্স যেখানেই পাচ্ছি সেখানে কিন্তু সাইন এক্স এবং কস এক্স এর সর্বাধিক পাওয়ার বা ঘাত হচ্ছে কিন্তু 1। যেমন এখানেও সবগুলোতে তোমার সাইন এক্স বা কস এক্স এর উপরে পাওয়ার 1, এখানেও তোমার সবগুলোতে পাওয়ার উপরে 1, এখানেও তোমার সবগুলোতে পাওয়ার 1। কিন্তু যদি তোমার এখানে পাওয়ার 1 না থেকে যদি 2 থাকতো, অর্থাৎ যদি সাইন স্কোয়ার থাকতো কিংবা কস স্কোয়ার থাকতো, তাহলে কিভাবে আমরা সলভ করি এটা কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করিয়েছি। তো তারপরও তোমাদের জন্য একটু আমি আবার রিওয়াইন্ড করে দিতে চাই। ধরো যদি এখানে এরকম থাকতো যে এখানে ধরলাম আমাদের সাইন স্কোয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতাম, অথবা ধরো এখানে কস স্কোয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কস স্কোয়ার এক্স দিয়ে আমাদের হরে এবং লবে ভাগ করতাম। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু উপরে চলে আসতে হচ্ছে তোমার সেক স্কোয়ার এক্স চলে আসতো উপরে, এবং নিচে চলে আসতে হচ্ছে তোমার টেন স্কোয়ার এক্স চলে আসতো। তো তারপর আমরা যে কাজটা করতাম, তারপর হচ্ছে আমরা এই যে আমাদের টেন এক্স কে আমরা হচ্ছে কি করতাম, টেন এক্স কে আমরা জেড ধরতাম, এবং যখন টেন এক্স এ জেড ধরতাম তখন হচ্ছে আমরা কি করি, এটার পরের লাইনে হচ্ছে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তখন আমাদের হচ্ছে এখানে এই যে উপরে যে সেক স্কোয়ার এক্স ছিল এবং পরবর্তীতে ডিএক্স ছিল, এটা কিন্তু ডিজেড এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে ফেলতাম। তো এটা কিন্তু আমরা যদি স্কোয়ার টার্ম থাকতো তখন কিন্তু আমরা এভাবে সলভ করতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো স্কোয়ার টার্ম নেই, তাই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা নতুন টাইপের ফর্মেটে আমাদের করতে হবে। তো সেই ফর্মেটটা আমরা এখন আলোচনা করব। তো চলো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি দেখা যাক। তো স্টেপ 1-এ আমাদের যেটা করতে হবে, আমাদের এই ধরনের ম্যাথে আমাদের যে লবটা রয়েছে, অর্থাৎ এই যে এ সাইন এক্স প্লাস বি কস এক্স কিংবা এই এ সাইন এক্স কিংবা এই যে বি কস এক্স, এগুলোকে একটা নির্দিষ্ট ফর্মেটে ধরতে হবে। নির্দিষ্ট ফর্মেটটাকে আমাদের লব ইকুয়াল টু ধরতে হবে এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ। দ্যাট ইজ তোমাদেরকে এল এবং এম নামক দুইটা কনস্ট্যান্ট পরিচয় করাতে হবে। আমাদের লেট বা ধরি দিয়ে যে লাইনটা লিখি সেখানে এল এবং এম নামক দুটি নতুন কনস্ট্যান্টকে তোমাকে পরিচয় করাতে হবে, এবং এল এর সাথে গুণ দিতে হবে, হরটা হুবহু কম লিখতে হবে এখানে, এবং পরবর্তীতে এই হরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসে সেটা হচ্ছে আমাদের এম এর সাথে গুণ দিয়ে লিখতে হবে। এটা গেল আমাদের স্পেশাল রিপ্রেজেন্টেশন। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে অবশ্যই যেহেতু সাইন এক্স এবং কস এক্স রিলেটেড যেহেতু এই সমীকরণটা, তাহলে অবশ্যই লবের এই পাশে সাইন এক্স যুক্ত একটা টার্ম থাকবে এবং কস এক্স যুক্ত একটা টার্ম থাকবে, এবং আমাদের ইকুয়াল চিহ্নের ডান পাশেও সাইন এক্স যুক্ত কিছু টার্ম থাকবে এবং কস এক্স যুক্ত কিছু টার্ম থাকবে। এরপরে আমাদের কাজ হচ্ছে সাইন এক্স এবং কস এক্স এর সহগ সমীকৃত করা। অর্থাৎ আমাদের এই পাশ থেকে যদি আমরা সাইন এক্স এর সহগ সমীকৃত করি, তাহলে সাইন এক্স এর সাথে যে সহগগুলো থাকবে সেটা ইকুয়াল টু এই পাশের সাইন এক্স এর যে সহগটা থাকবে সেটা হবে। তার মানে ওখানে কিন্তু আমাদের এল এম যুক্ত একটা সমীকরণ পাবো। আবার যদি আমরা কস এক্স এর সহগ সমীকৃত করি, তাহলে সেক্ষেত্রে এল এবং এম যুক্ত আর একটা সমীকরণ পাবো। তার মানে আমরা সাইন এক্স এবং কস এক্স এর দুইটা সহগ যদি সমীকৃত করি, তাহলে আমরা এল এবং এম যুক্ত দুইটা আলাদা আলাদা সমীকরণ পাবো। এরপরে যে কাজটা করতে হবে, মূল ম্যাথে লবের জায়গায়, অর্থাৎ হচ্ছে যেখানে আমরা লব লিখেছিলাম, এই যে আমাদের যেখানে হচ্ছে লব লিখেছিলাম এই যে এ সাইন এক্স বা বি কস এক্স, এটা এখানে আমাদের এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তর্জের জায়গায় এল এবং এন এর মান বসাতে হবে। এখন যে কাজটা আমরা এখানে আমরা হচ্ছে করি, যে এই এল এবং এম যুক্ত যে দুটো সমীকরণ আমরা পাচ্ছিলাম, সেই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একটা একঘাতী রাশি যেহেতু, একঘাতী সমীকরণ যেহেতু, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা সেটা সলভ করতে পারবে। প্রতিস্থাপন, অপনয়ন কিংবা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা এল এবং এন এর মান বের করে ফেলতে পারবে দুটো সমীকরণ সলভ করার মাধ্যমে। তারপরে সেই এল এবং এন এর মানটা হচ্ছে আমরা এখানে এই এল এর জায়গায় এবং এখানে এম এর জায়গায় ইনপুট দিব। তারপরে আমরা যে আমাদের যে ম্যাথ ছিল মেইন ম্যাথ, সেই মেইন ম্যাথে আমরা লবের জায়গায় এই মানটা লিখে দিব, যেখানে এল এর মানটা হচ্ছে আমাদের এই মান, এখানে যেখান থেকে আমরা এল এর মানটা পাইলাম। আবার এই এম এর মানটা হচ্ছে আমাদের এই সেকেন্ড স্টেপে আমরা যে এম এর মানটা পেয়েছি সেই এম এর মান এখানে বসাবো, আর বাকিটা ঠিক থাকবে। এরপরে সরাসরি দুইটি ভাগে ভাগ করে ইন্টিগ্রেশন শেষ করবো। এই যে আমাদের প্লাস, এই প্লাস চিহ্নের কারণে এটা আলাদা ভাগ করব আমরা, আবার এটা ভাগ হর আমরা আলাদা লিখবো। সো দুইটা আলাদা আলাদা টার্ম হবে যেগুলো যোগের মাধ্যমে চিহ্নিত থাকবে। তো সেই দুটাকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। তারপরে দেখবো আমাদের ম্যাথটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলোকে অনেক বেশি হচ্ছে আমরা ভিজুয়ালি চিন্তা করতে পারবো যখন আমরা একটা ম্যাথ করব। তো চলো আমরা ভিজুয়ালি এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি।
যেমন এখানে বলা হয়েছে একটা ম্যাথে যে ইন্টিগ্রেশন অফ 3 sin x প্লাস 4 cos x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 3 sin x dx এর যোগজ নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ফার্স্ট যে ফরম্যাটটা ছিল যেখানে লবে sin x এবং cos x দুটাই আছে এরকম একটা জিনিস। তাহলে স্টেপ 1 এ আমরা কি করেছিলাম? স্টেপ 1 এ আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে লবের টার্মগুলোকে আমরা একটা স্পেশাল রিপ্রেজেন্টের মাধ্যমে হচ্ছে প্রকাশ করেছিলাম। তাহলে আমরা লবটাকে ধরে নিলাম 3 sin x প্লাস 4 cos x ইকুয়াল টু l ইন্টু হর। সো হর হচ্ছে এখানে 3 cos x প্লাস 3 sin x, হর লিখলাম, প্লাস m ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। হরের ডিফারেন্সিয়েশন কি? যেমন 3 cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে হচ্ছে 3 sin x, সরি 3 cos x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 3 sin x, এবং 3 sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে হচ্ছে 3 cos x। এভাবে করে আমরা লিখলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করবো। এই যে 3l এবং মাইনাস 3m এগুলোকে হচ্ছে গুণ দেওয়ার চেষ্টা করবো। এই এলটাকে এর সাথে গুণ দিব, এমটাকে এগুলোর সাথে গুণ দিব। যদি আমরা গুণ দেই এবং সেখান থেকে যদি cos x কমন নেই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস পাই 3 sin x প্লাস 4 cos x, এবং এখানে দেখো খেয়াল করো 3l এবং cos x থাকতেছে আর এখানে 3m এবং cos x থাকতেছে। তাহলে যদি cos x আমি কমন নেই তাহলে কিন্তু 3l প্লাস 3m থাকতেছে, তাহলে এটা আমরা এখানে লিখলাম। আবার যদি আমরা sin x কমন নিই তাহলে কিন্তু হচ্ছে গুণ করার পরে 3l মাইনাস 3m থাকতেছে। তাহলে আমরা এরকম একটা জিনিসে পরিণত হলাম। এবার আমাদের ইকুয়েশন যদি এরকম একটা জিনিসে পরিণত হলো, এবার আমাদের যে সেকেন্ড স্টেপ ছিল যেখানে হচ্ছে আমরা এল এবং এম দিয়ে সমীকরণ গঠন করেছিলাম, সেই সমীকরণটা গঠন করার জন্য আমাদেরকে sin x এবং cos x এর সহগ সমীকৃত করতে হয়েছিল। সো আমরা সেই কাজটা এখন করব। যদি আমরা এখানে sin x এর সহগ সমীকৃত করতে চাই তাহলে সেক্ষেত্রে sin x এর সহগ হিসেবে আমরা বাম দিকে পাচ্ছি 3, আর আমাদের sin x এর সহগ হিসেবে ডান দিকে পাচ্ছি 3l মাইনাস 3m। তাহলে আমরা এরকম একটা সমীকরণ পাই 3 ইকুয়াল টু 3l মাইনাস 3m। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমাদের কাজ হচ্ছে cos x এর সহগ সমীকৃত করা। যদি আমরা cos x এর সহগ সমীকৃত করতে চাই তাহলে আমরা বাম পক্ষে cos x এর সহগ হিসেবে পাচ্ছি 4 এবং ডান পক্ষে cos x এর সহগ হিসেবে পাচ্ছি 3l প্লাস 3m। তাহলে আমরা যদি এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই তাহলে আমরা এরকম পাই 4 ইকুয়াল টু 3l প্লাস 3m। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আমাদের থার্ড স্টেপ ছিল এই যে এল এবং এম, সেখানে হচ্ছে এল এবং এম এর মান বসানো, কিন্তু এই স্টেপ 2 এবং স্টেপ 3 এর মাঝখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে সলভ করতে হবে। যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই 7 ইকুয়াল টু 6l। দেখো এখানে যদি আমরা এটাকে যোগ করি তাহলে 3m এবং মাইনাস 3m কাটাকাটি চলে যায়, আর 3l এবং 3l যোগ করলে 6x থাকে, এবং 4 আর 3 যোগ করলে থাকে হচ্ছে 7। সো এখান থেকে কিন্তু আমরা আমাদের এল এর মানটা পেয়ে যাচ্ছি 7/6। এবার যে কোনো একটা সমীকরণে যদি হচ্ছে আমরা এল এর মানটা বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এম এর মানটা পেয়ে যাই। তাহলে আমরা এখানে এল এর মানটা বসিয়ে দিলাম 7/6। এটা কিন্তু তোমরা পড়বা 3 ইন্টু 7/6, এটা কিন্তু পড়তে হবে। সো এখান থেকে আমরা এম এর মানটা বের করতে পারি। যদি আমরা এম এর মানটা বের করতে চাই তাহলে আমরা পাই 3m ইকুয়াল টু 4 মাইনাস 7/2। 2 কোথেকে আসলো? এই 3 আর 6 কে ভাগ করলে এখানে 2 চলে আসে। এরপরে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে যদি 4 দুগুণে 8 মাইনাস 7, সো উপরে হচ্ছে 1 থাকে আর নিচে 2 থাকে। আর অ্যাজ ইউজুয়াল এখান থেকে যদি এম এর মানটা বের করতে চাই তাহলে 3টা এই পাশে চলে আসবে, তাহলে আমরা পাচ্ছি 1/6। আমরা এল এবং এম নতুন একটা কনস্ট্যান্ট আমাদের হচ্ছে সমীকরণে আমরা নিয়ে এসেছিলাম নতুনভাবে। সো এই এল এবং এম এর মান কিন্তু আমরা অবশেষে পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে জিনিসটা ধরেছিলাম সেখানে এই যে আমাদের উপরে যে লব, এই লবের জায়গায় স্টেপ 3 আমাদেরকে বলেছিল এই লবের জায়গায় হচ্ছে আমরা নতুন যে জিনিসটা ধরছি অর্থাৎ এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ, সেই জিনিসটা আমরা বসাবো। তাহলে যদি বসাতে চাই তাহলে এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের অন্তরজ। এবারে আমাদের যে কাজটা করতে হবে, এই এল এবং এম এর মান কিন্তু আমরা একটু আগে ফাইন্ড আউট করেছি। সো এল এবং এন এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। এল এর মান 7/6 পেয়েছিলাম এবং এম এর মান পেয়েছিলাম 1/6। সো আমরা এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছি। এবারে স্টেপ 4 এ যে কাজটা ছিল, স্টেপ 4 এ ছিল এই হর দিয়ে এটাকেও ভাগ করতে হবে এবং হর দিয়ে এটাকেও ভাগ করতে হবে। তাহলে দুইটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ হবে যারা যোগ চিহ্ন দিয়ে যুক্ত থাকবে। এবার আমরা আলাদা আলাদা ভাবে সেগমেন্টে যদি ভাগ করি তাহলে খেয়াল করি এইটা এবং এটা কিন্তু সমান, তাহলে এটা এবং এটা কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র 7/6 থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1/6টা বাইরে চলে আসবে এবং মাইনাস 3 sin x প্লাস 3 cos x উপরে থেকে গেল, আর নিচে তোমার হর যেটা রয়েছে সেটা কিন্তু হুবহু আমরা কপি করলাম, 3 cos x প্লাস 3 sin x হলো। তাহলে দেখো এবার কিন্তু আমাদের ম্যাথটা একদম খুবই ইজি হয়ে গেল, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ সামথিং যেটা এখানে যদি 1 থাকে তাহলে হচ্ছে x হয়, তাহলে এটা আমরা এখান থেকে বলতে পারি 7/6x। আর এটার ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি কোনো ক্ষেত্রে এরকম হয়, আমি এটা অনেকবার বলেছি আমার লেকচারে, তারপর আবারও বলি যে ইন্টিগ্রেশনটা যদি এরকম হয় যে ইন্টিগ্রেশন অফ হরের যদি এমন একটা ফাংশন থাকে যেটার ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যদি আমরা লবে দেখতে পাই তাহলে সেক্ষেত্রে এটার উত্তর হয় গিয়ে ln অফ হর। এই জিনিসটা তোমাদেরকে অনেকবার বলেছি, আবারও বলছি, যেটা অবশ্যই মাথায় রাখবে এবং ইন্টিগ্রেশন লাইফে এটা অনেক বেশি কাজে লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে
হর 3 cos x প্লাস 3 sin x, এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন কিন্তু উপরেরটা, অর্থাৎ এটাকে যদি আমরা ফাংশন অফ এক্স চিন্তা করি এটা হয়ে যাবে ফাংশন প্রাইম অফ এক্স। সো এই জন্য আমরা বলতে পারি এটা ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ln অফ 3 cos x প্লাস 3 sin x, অর্থাৎ ln অফ হর হবে, যেটা আমরা এখানে লিখেছি। এবার আমরা হচ্ছে যে কাজটা করব, এখানে হচ্ছে একটা এক্সট্রা সি থাকে, সো আমরা এটা হয়তো প্রিন্টিং মিস্টেকের টাইপিং মিস্টেকের কারণে আসেনি, তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল সবসময় একটা সি যোগ করতে হবে। তো এভাবে করলে আমরা হচ্ছে এরকম একটা উত্তর পাই, এবং এটাই হচ্ছে আমাদের সিম্পলিফাইড ফর্ম, এবং এভাবে হচ্ছে আমরা আমাদের অঙ্কগুলোকে সমাধান করব। তো এবার তোমাদের উদ্দেশ্যে আমি দুইটা ম্যাথ দিচ্ছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইড বাই কস এক্স প্লাস 3x dx এর যোগজ নির্ণয় করো, এবং 2 নাম্বার সেটা হচ্ছে 4 sin x প্লাস 3/2 cos x ডিভাইডেড বাই 5 sin x প্লাস 3 cos x dx এর যোগজ নির্ণয় করো। খেয়াল করো এখানে কিন্তু আমরা কোনো উত্তর দেইনি, কারণ হচ্ছে গিয়ে এই ম্যাথটা আমি নিজে থেকে দিয়েছি, এটা কোনো বই থেকে নেওয়া হয়নি। যে সকল ম্যাথ আমরা বই থেকে নিই সেগুলো হচ্ছে আমরা উত্তর ইনক্লুড করার চেষ্টা করি। তো যেহেতু হচ্ছে অনেকগুলো বইয়ে দেখবা এই যে আমি যে টাইপটা করালাম এটা অনেকগুলো বইয়ে নাই, অনেকগুলো বইয়ে আছে, কিন্তু এটা আমাদের লাগবে, এইগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। সো এই জন্য এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে একে অন্যের সাথে মিলাবে। তাহলে চলো আমরা নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করি, আমাদের স্বপ্নের লিয়েট ফর্মুলা, যেটা নিয়ে আজকে আমাদের ভিডিও নাম্বার 23 ভিডিওতে প্রায় অনেকবার আমরা লিয়েট ফর্মুলা কথাটার উচ্চারণ করেছি, বাট ফাইনালি লিয়েট ফর্মুলা কি জিনিস সেটা আমরা এখন পড়বো। সো চলো শুরু করা যাক। লিয়েট ফর্মুলা প্রথমে দেখা দরকার যে কোনখানে প্রযোজ্য হবে, যেখানে প্রযোজ্য সেটা আমরা আগে দেখি। 1 নাম্বার, দুটি প্রত্যক্ষ আলাদা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে প্রযোজ্য হবে। এটার এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x dx, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 7 cos 5x dx। খেয়াল করো এখানে e টু দি পাওয়ার x টা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এবং sin x টা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন। আমি কি বলেছি? দুইটি প্রত্যক্ষ আলাদা ফাংশন। প্রত্যক্ষ বলতে বোঝাচ্ছি এখানে তোমাকে দেখে বুঝতে হবে যে সরাসরি এটা আলাদা কিনা। যেমন e টু দি পাওয়ার x টা একটা আলাদা ফরম্যাটের বা আলাদা ধাপের, আলাদা টাইপের, sin x টা হচ্ছে আলাদা টাইপের একটা ফাংশন, সেজন্য তারা যেহেতু গুণ আকারে আছে তাই আমরা এটাকে এই ফরম্যাটে ফেলতে পারবো। আবার খেয়াল করি এখানে x টু দি পাওয়ার 7 রয়েছে এখানে, আর cos 5x রয়েছে। x টু দি পাওয়ার 7 টা কি ফাংশন? একটা অ্যালজেব্রাইক ফাংশন। আবার cos 5x টা একটা কি ফাংশন? এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, এবং তারা প্রত্যক্ষভাবে আলাদা আলাদা গুণ আকারে রয়েছে। সেই জন্য আমরা এটাকেও কিন্তু কি করতে পারবো? লিয়েট ফর্মুলার আন্ডারে করতে পারবো। এখন যে জিনিসটা তোমাদের আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, ধরো আমাদের অনেক সময় বলা হয় যে x টু দি পাওয়ার 7 দেন হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 8 প্লাস 1 এরকম একটা ফাংশন মনে করলাম আমরা দিলাম। এখন খেয়াল করো এখানে যদি আমি dx লিখি, এখন এক্ষেত্রে x টু দি পাওয়ার 7 কে আলাদা একটা ফাংশন মনে করতে পারি, আবার x টু দি পাওয়ার 8 প্লাস 1 এটাকেও কিন্তু আমরা একটা আলাদা ফাংশন মনে করতে পারি। এক্ষেত্রেও কিন্তু তোমার লিয়েট ফর্মুলা তুমি করতে পারবে, বাট এক্ষেত্রে লিয়েট ফর্মুলাটা হবে হচ্ছে মশা মারতে কামান দাগানোর মতো আর কি। সো এই জন্য আমরা এখানে ডিরেক্ট গুণ করে দিই। এক্ষেত্রে আমরা এখানে কি করি? x টু দি পাওয়ার 15 এবং পরবর্তীতে x টু দি পাওয়ার 7 লিখি, যাতে করে আমাদের ম্যাথটা 2 লাইনে শেষ হয়ে যায়। আমরা এখানে লিয়েট ফর্মুলা ব্যবহার করলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা এটা লিয়েট ফর্মুলার মাধ্যমে করি না। বাট তুমি কিন্তু এটা চাইলে স্বাভাবিক নিয়মে সলভ করতে পারবা না, এটাকেও তুমি চাইলে স্বাভাবিক নিয়মে সলভ করতে পারবা না। এটার জন্য তোমাকে অবশ্যই এই আমাদের লিয়েট ফর্মুলার ধারস্থ হতে হবে। তাহলে এবার আমরা আমাদের হচ্ছে পরের যে ধাপটা সেটা আমরা দেখার চেষ্টা করি। আমাদের পরবর্তীতে আরেকটা ক্ষেত্রে আমরা প্রযোজ্য হবে, সেটা হচ্ছে একটি ফাংশন এক্সপ্লিসিট থাকবে, অন্যটি থাকবে না। এক্সপ্লিসিট বলতে বোঝাচ্ছে ব্যক্ত ফাংশন, অর্থাৎ তুমি ফাংশনটার একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে, আর ইমপ্লিসিট হচ্ছে ফাংশনটার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই। এক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x। ওই যে আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন অফ tan x এর কোনো ডিরেক্ট ইন্টিগ্রেশন আমাদের জানা নাই বা সূত্র আমাদের জানা নাই, লিয়েট ফর্মুলার মাধ্যমে একটা সূত্র আমরা ডেভেলপ করি, সেটা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। এটাই আমরা এখানে দেখবো যে কিভাবে tan x থাকলে আমাদেরকে সমাধান করতে হয়। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে মূলত কিন্তু দুইটা ফাংশন কিভাবে, আমি কিন্তু চাইলে এখানে এই tan x টাকে ভেঙে 1 ইন্টু tan x হিসেবে লিখতে পারি। এরপরে এই 1টাকে কিন্তু আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0 ইন্টু tan x লিখতে পারি। তাহলে খেয়াল করো এখানে x টু দি পাওয়ার 0টা হচ্ছে একটা অ্যালজেব্রাইক ফাংশন এবং tan x টা কি? tan x টা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এখানেও কিন্তু এক্সপ্লিসিট ওয়েতে একটা ফাংশন রয়েছে, বাট ইমপ্লিসিট ভাবে কিন্তু আরো একটা ফাংশন এখানে কিন্তু রয়েছে। সো x টু দি পাওয়ার 0 এটাকে কিন্তু আমাদের ফেলে দিলে হবে না, যেহেতু এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন আমাদের জানা নাই। তাই আমরা কি করি, এটাকে হচ্ছে যে আমরা অ্যালজেব্রাইক ফাংশন হিসেবে ধরে নিই এবং এটাকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে বিবেচনা করি, এবং পরবর্তীতে হচ্ছে আমরা লিয়েট ফর্মুলাতে যে কাজগুলো করে সেগুলো আমরা করি। বাট এটাই এখানে বলার বিষয় যে একটা ফাংশন এক্সপ্লিসিট ভাবে থাকতে পারে, তবে সেটা যে লিয়েট ফর্মুলাতে করতে হবে এটা তোমাকে দেখে বুঝতে হবে। তো চলো লিয়েট ফর্মুলার মানে বোঝা যাক, লিয়েট ফর্মুলাটা আসলে কি জিনিস। এখানে লিয়েট ফর্মুলা বলতে বোঝাচ্ছে LIATE, এই যে 5টা আমাদের হচ্ছে লেটার রয়েছে, 5টা লেটার দ্বারা 5টা ফাংশন আমরা ইন্ডিকেট করি। প্রথম এলটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তো সবাই জানো লগারিদমিক ফাংশন কোনগুলো হয়, সেগুলো হচ্ছে গিয়ে log x হতে পারে,
লন এক্স বা সরি ln x হতে পারে, এবং পরবর্তীতে তোমার হচ্ছে আই দিয়ে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে বোঝাই, সো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এরকম হতে পারে। তারপর হচ্ছে গিয়ে এ দিয়ে বোঝাচ্ছি আমরা অ্যালজেব্রাইক ফাংশন, সেটা হতে পারে এক্স টু দি পাওয়ার সামথিং, এক্স টু দি পাওয়ার প্লাস হতে পারে, এক্স টু দি পাওয়ার মাইনাস হতে পারে, কিংবা কোনো একটা ভগ্নাংশের মাধ্যমে এক্স টু দি পাওয়ার থাকতে পারে, এরকম হতে পারে। তারপরে টি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন লাইক সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স এগুলো। আর ই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো? ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই টাইপের, যেগুলো হচ্ছে আমাদের পাওয়ার থাকে এবং পাওয়ারটা এক্স হিসেবে থাকে। তো এই ধরনের ফর্মুলা, এই ধরনের ফাংশনগুলোকে হচ্ছে একসাথে লিয়েট ফর্মুলা আমরা বলি, লিয়েট ফাংশন বলি আমরা। তো এবার আমরা টাইপ এক্সপ্যানশনের দিকে যাই। আমাদের এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব বা কিভাবে এই কাজগুলো করতে পারবো, আমাদের ইন টোটাল লিয়েট ফর্মুলাটা হচ্ছে এইটা, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ইউ ভি। আমরা বলেছিলাম যে দুইটা আলাদা আলাদা ফাংশন গুণ আকারে থাকবে, তাহলে আমাদের এই যে ইউ এবং ভি, তা আমাদের এই যে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, এর ভিতরে একটা ফাংশনকে ইউ ধরতে হবে আর একটা ফাংশনকে ভি ধরতে হবে। তো কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো এটা একটু পরে আসি। আগে মনে করো যে ইউটা ধরে ফেলছো এবং ভিটা ধরে ফেলছো, এবার কাজ কি? এবার হচ্ছে এই ইউটাকে আমরা বাহিরে রাখবো, বাহিরে রাখার পরে শুধুমাত্র ভিটাকে একবার ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে। আমি আবারও বলছি, ইউ এবং ভি ধরার পরে ইউটাকে আমরা বাহিরে রাখবো ইন্টিগ্রেশনের বাহিরে, তারপরে ভি যেটা থাকবে সেটাকে আমরা এক্স এর সাহায্যে একবার ইন্টিগ্রেট করব, তারপরে হবে একটা মাইনাস, সেটা হচ্ছে সূত্রের মাইনাস। এরপরে আমরা কি করব, এই যে যা বাহিরে যে ইউটাকে রাখলাম সেটাকে ডিএক্স এর সাথে মানে একবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, সেই ইউটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, সেই ডিফারেন্সিয়েশনটাকে গুণ করব আবার কার সাথে, যেটাকে আমরা ভি ধরেছিলাম সেটাকে আরেকবার হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব। সেই ইন্টিগ্রেশনটা এবং হচ্ছে এই ইউ এর ডিফারেন্সিয়েশনটা একসাথে গুণ করার পরে সেই গুণফলকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। মেবি তোমাদের জন্য একটু ব্যাপারটা রিকগনাইজ করতে একটু অসুবিধা হবে, তাই আমি আবারও বলছি এখানে প্রথমে কি করতে হবে, এবং এই সূত্রটা এরকমই, এরকম লম্বাই এই সূত্রটা আমাদেরকে করতে হবে। এটা কোনো আসলে কোনো শর্টকাট টেকনিক অবশ্যই আছে, সবকিছুই শর্টকাট হয়, কিন্তু এই শর্টকাট মেথডটা তুমি কিসে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি রিটার্নে অ্যাপ্লাই করতে পারবে না। এমসিকিউ এর জন্য তোমাদেরকে অবশ্যই আমরা আবার দিক নির্দেশনা দিব, তখন হয়তো আমি লিয়েট ফর্মুলা শর্টকাট দেখাবো, বাট আপাতত আমরা দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে রিটার্নের জন্য। সো এই জন্য আমরা যে করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইউ এবং ভি কে চিনবো, চেনার পরে ইউটাকে বাহিরে রাখবো, দেন ভিটাকে ইন্টিগ্রেট করবো, এইটুক পার্ট শেষ। এরপর সূত্রটা মাইনাস দিব, এরপরে এই ইন্টিগ্রেশনটা পরে হবে। আগে হচ্ছে তুমি এই যে ইউটাকে ডিডিএক্স করবা, মানে একবার ইউটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে গুণ করবা কার সাথে, এই যে ভিটাকে ইন্টিগ্রেট করতে নিছিলা এই ভিটাকে আবার ইন্টিগ্রেট করবা, মানে এইটা আর এটা সেম। এরপরে এই যে ডিফারেন্সিয়েশন করলা এবং ইন্টিগ্রেট করলা, এদের যে গুণফলটা, সেই গুণফলটাকে একসাথে ইন্টিগ্রেট করবা আবার এক্স এর সাপেক্ষে, তারপরে হচ্ছে আমাদের ফাইনালি উত্তরটা আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে যে ইউ কোনটা ধরবো এবং হচ্ছে ভি কোনটা ধরবো। তো সাধারণত অনেকে বলে হচ্ছে বাম দিকেরটাকে, লিয়েটের ক্ষেত্রে বাম দিকেরটাকে ইউ ধরতে হয় এবং ডান দিকেরটাকে ভি ধরতে হয়। আর হচ্ছে গিয়ে তোমার অনেকে বলে হচ্ছে সহজে যাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো করা পসিবল তাকে হচ্ছে ইউ ধরতে হবে, মানে এরকম অনেক কিছু আছে। বাট তুমি যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে ইউ ধরলে যদি সহজ হয়, যেটা কি ইউ ধরলে সহজ হবে তোমার জন্য, যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যাকে সহজে ডিফারেন্সিয়েশন করে জিরো করা পসিবল, সেটাকে সাধারণত আমরা ইউ ধরে থাকি। আর হচ্ছে গিয়ে বাকিটাকে হচ্ছে আমরা ভি ধরবো। তো এরকম আমরা কয়েকটা এক্সাম্পল করলেই দেখতে পারবো যে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে লিয়েট ফর্মুলার ক্ষেত্রে যে লিয়েটের ডান দিকে থাকার পরও হচ্ছে সেটাকে আমরা হয়তো ইউ ধরতেছি। সো এটা আমরা হচ্ছে ম্যাথ টু ম্যাথ ভ্যারি করবে, এবং যদি ম্যাথ টু ম্যাথ ভ্যারি করে সেক্ষেত্রে হচ্ছে কোনখানে তুমি কোনটা করবা, ম্যাথ করতে করতে তুমি বুঝতে পারবা যে এখানে আসলে এটা আমাদের ইউ ধরা উচিত, এটা কি ভি ধরা উচিত। আদার যদি যেটাকে খুব সহজেই ডিফারেন্সিয়েশন করে জিরো করা পসিবল, ওটাকে হচ্ছে আমরা ইউ ধরবো। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পলটা এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স এর যোগজ নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা কস স্কোয়ার এক্স যেহেতু রয়েছে, আমরা এখানে চাইলে এটাকে হচ্ছে পাওয়ার রিডিউস ফর্মুলা ইউজ করবো। এখানে পাওয়ার রিডিউস ফর্মুলা বলতে বোঝাচ্ছে এখানে যেহেতু পাওয়ার 2 রয়েছে, এই পাওয়ারটাকে আমরা একঘাতি করে ফেলবো। সো এই জন্য আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে যদি এখানে একটা, আমি এই জিনিসটা হয়তো একটা শর্টকাটে করা হয়ে গেছে এখানে। সো আমি যদি এখানে একটা কাজ করি, এখানে যদি হাফ গুণ দেই এবং এখানে তাহলে 2 থাকবে। সো 2 cos স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা কিন্তু রয়েছে ত্রিকোণমিতিতে, 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস cos 2x। সো এই জিনিসটা তোমাদের ত্রিকোণমিতি থেকে শিখতে হবে, ত্রিকোণমিতি থেকে জানতে হবে। সো আমরা কিন্তু এবার এক্স ইন্টু 1 প্লাস cos 2x হিসেবে কিন্তু আমরা এখানে লিখলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আমরা হাফ লিখলাম, হাফ লেখার পরে এক্স দিয়ে গুণ করে দিলাম। সো এক্স থাকলো, এটা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে, এবং এই এক্স দিয়ে যখন আমি cos 2x কে যখন আমি গুণ করব, তখন সেক্ষেত্রে আমরা আলাদা এটাকে ইন্টিগ্রেট করব। এবং যেহেতু হাফ এটার সাথে গুণাকারে রয়েছে এবং এটার সাথে গুণাকারে রয়েছে, সো দুইটা ক্ষেত্রে আমাদের গুণাকারে হয়ে গেল। এটা তো ইন্টিগ্রেশন খুবই সহজ, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। সো আলটিমেটলি সেই 2 আর হচ্ছে এই 2 দুইটা মিলে হচ্ছে গুণ হয়ে এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 হলো। আর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্সটাকে ডিফারেন্সিয়েশন করে জিরো করা পসিবল, যেমন ধরো এক্সটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 1 হয়, 1টাকে ডিফারেন্সিয়েট করলে আবার 0 হয়ে যায়। সো এই জন্য
আমরা হচ্ছে এক্সটাকে হচ্ছে ইউ ধরবো, সো ইউটা আমাদের অ্যাজ ইউজুয়াল বাইরে বাইরে রাখি আমরা। আর কস টু এক্স যেটা আর কি, কস টু এক্সটাকে দেখো তুমি যদি কস টু এক্সকে ডিফারেন্সিয়েশন করো তাহলে সেক্ষেত্রে সাইন টু এক্স আসে, মাইনাস সাইন টু এক্স আসে, টু মাইনাস সাইন টু এক্স আসে, এরকম ভাবে হচ্ছে। কিন্তু এটাই কিন্তু জিরো করা পসিবল না। আমি বলেছিলাম কি যেটাকে ডিফারেন্সিয়েশন করে জিরো করা পসিবল সেটাকে হচ্ছে আমরা ইউ ধরবো। সো এক্সটাকে দেখো ডিফারেন্সিয়েশন করা যেহেতু জিরো করা পসিবল, এর জন্য আমরা এক্সটাকে ইউ ধরলাম, তাই এক্সটা বাইরে চলে গেল এবং কসেসটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, সাইন দিয়ে আমরা লিখলাম। এরপরে সূত্রে একটা মাইনাস ছিল, সেই মাইনাস। এরপরে এই এক্সটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। আবার এই যে আমরা কস টু এক্স যেটাকে আমরা ভি ধরেছিলাম সেটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এদের গুণফলকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এই জিনিসটা, এই জায়গাটা বুঝতে হবে তোমাদেরকে। এই জায়গাটা যদি মাথায় একবার নিতে পারো তাহলেই তোমাদের লেট ফর্মুলা বোঝা হয়ে গেল। আমি আবারও বলছি, যেহেতু ইউ এবং ভি ধরে নিলাম, সো এই ইউটা বাইরে চলে আসলো এক্স হিসাবে এবং ভিটা এখানে ইন্টিগ্রেশনের ভিতরে থেকে গেল, তারপরে সূত্রের মাইনাস। এরপর আমরা কি করি, এই ইউটাকে একবার ডিফারেন্সিয়েট করি এবং গুণ, তারপর হচ্ছে এই ভিটাকে একবার ইন্টিগ্রেট করি, সেই গুণফলকে আবার আমরা একবার ইন্টিগ্রেট করি। তাহলে চলো এই কাজটা করা যাক। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সটা থেকে গেল, আর কস টু এক্স যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে হয় সাইন টু এক্স ডিভাইড বাই টু, এই জন্য এটা হয়ে গেল হাফ ইন্টু এক্স ইন্টু সাইন টু এক্স। আর এখানে যদি আমি ডিডি এক্স মানে এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে থাকে হচ্ছে ওয়ান, আর কস টু এক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে হয় হচ্ছে গিয়ে সাইন টু এক্স ডিভাইড বাই টু। সো এই সাইন টু এক্স ডিভাইড বাই টুটা বাইরে নিয়ে আসলাম আমরা। এরপরে দেখো এবার কিন্তু আমাদের এটা সহজ হয়ে গেল। এই যে আমরা সাইন টু এক্স কিন্তু আমরা আলাদা ইন্টিগ্রেট করতে পারবো, তাই না? যদি আমরা সাইন টু এক্স কে আলাদা ইন্টিগ্রেট করতে চাই তাহলে কিন্তু দেখো আমাদের হচ্ছে এখানে আমরা হাফ দিয়ে গুণ করে দিলাম, ওয়ান বাই ফোর এক্স সাইন টু এক্স হয়ে গেল, আর এখানে হাফ দিয়ে গুণ করে দিলে মাইনাস ওয়ান বাই ফোর আসলো, আর ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স থাকলো। এবার আমরা এই সাইন টু এক্স ইন্টিগ্রেট করলে কত হয়, সাইন টু এক্স ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কস টু এক্স ডিভাইড বাই টু হয়। সো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই যেহেতু একটা এক্সট্রা করে ডিভাইড বাই টু থাকে, সেই টু আর এই চার মিলে হয়ে গেল ওয়ান বাই এইট। আর কস টু এক্স ডিএক্স তো থাকে সাথে, সরি এখানে ডিএক্সটা হবে না, এখানে ডিএক্সটা ভুলে চলে এসেছে, এটা হচ্ছে এখানে থাকবে না, ডিএক্সটা থাকবে না এখানে। আর আমরা জানি অলওয়েজ হচ্ছে একটা সি নামক কনস্ট্যান্ট চলে আসে আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রালের সময়, সেই জন্য সিটা এখানে চলে আসলো। এবার আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা ম্যাথ দেখবো আমরা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স এর যোগজ আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি লিয়েট ফর্মুলা অনুসারে আমরা যদি খেয়াল করি, আমরা লিয়েট ফর্মুলাটা এখানে একবার লিখি, লিয়েট কথাটা সরি লিয়েট ফর্মুলাটা যদি আমরা এখানে একবার লিখি, এল আই এ টি ই। আর লিয়েট ফর্মুলার ক্ষেত্রে খেয়াল করি আমরা এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, আর তোমার হচ্ছে সাইন ইনভার্স এক্সটা হচ্ছে কি তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা একবার সলভ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে খেয়াল করি আমরা, আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে ইনভার্স অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেটাতে আমরা ইউ ধরবো সেটাকে হচ্ছে আমরা বাইরে রাখি। তাহলে লিয়েট ফর্মুলা অনুসারে বাম দিকে আছে কোনটা, বাম দিকে আছে তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিকটা। সো এটা হচ্ছে আমরা ইউ লিখবো, এবং হচ্ছে গিয়ে আমাদের এই যে অ্যালজেব্রাইকটাকে হচ্ছে আমরা ভি লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু ইনভার্সটাকে আমরা হচ্ছে ইউ ধরলাম, সেই জন্য ইনভার্সটা বাইরে চলে আসলো, এই সাইন ইনভার্সটা বাইরে চলে আসলো। আর হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে আমরা এক্ষেত্রে অ্যালজেব্রাইক ফাংশনটাকে হচ্ছে ভি ধরেছি, তাই অ্যালজেব্রাইক ফাংশন ভি ভিতরে থাকলো ইন্টিগ্রেশনের ভিতরে, সো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স থাকলো। তারপরে সূত্রের মাইনাস, এরপরে যেটাকে ইউ ধরেছিলাম সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলাম তারপর হচ্ছে আবার যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছিলাম সেটাকে ইন্টিগ্রেশন করে এক্স হিসাবে এখানে রাখলাম। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা ওই যে আমি দুইটা জিনিস বলেছিলাম, একটা হচ্ছে লিয়েটের যে বামে থাকবে তাকে ইউ ধরবো, আবার অনেক ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের যেটাকে এক্স কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়, বা অ্যালজেব্রাইক ফাংশন থাকুক বা যেটা থাকুক না যেটাকে ডিফারেন্সিয়েশন করে একেবারে জিরো করা পসিবল, সেটাকে আমরা সাধারণত ইউ ধরে থাকি। সাধারণত আমরা ওভারঅল আমরা কিন্তু এটাকে বিবেচনা করলে হবে না, কারণ আমি তোমাকে বলেছিলাম দুটা থেকেই হবে। অনেক ক্ষেত্রে দেখবা এই যে এই এক্সটাকে যদি আমরা এক্ষেত্রে দেখো ডিফারেন্সিয়েশন করলে কিন্তু জিরো করা খুব পসিবল এক্সটাকে তাড়াতাড়ি, কিন্তু আমরা কিন্তু সাইন ইনভার্স এক্স কে ডিরেক্ট ইন্টিগ্রেশন কিন্তু করতে পারি না। সো এই জন্য আমরা সাইনাসকে যেহেতু ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না, এই জন্য আমরা সাইনাসটাকে হচ্ছে আলাদা লিখলাম, মানে সাইনাসটাকে আমরা ইউ ধরলাম এবং ভিটা হচ্ছে আমরা এক্স কে ধরলাম। সো এই যে ট্রিক্স গুলো কোন ক্ষেত্রে কোনটা ধরবো এটা কিন্তু তোমাদের ম্যাথ করার মাধ্যমে জানতে হবে, অথবা এটা একদম সার্বজনীনভাবে এটা প্রযোজ্য যে লিয়েট ফর্মুলাটা যেটা বাম দিকে থাকবে ইউ সেটা আলটিমেটলি অলওয়েজ ধরতে হয়, আর যদি যেটা ডান দিকে থাকবে সেটা হচ্ছে যে আমাদের ভি ধরতে হয়। তো অনেক সময় ম্যাথ সুবিধার জন্য হচ্ছে আমরা ওই সেকেন্ডটা ফলো করি, অনেক সময় হচ্ছে এটাকে অনেক সময় ফলো করি, যেটা যেখানে কাজে লাগে আর কি। তো চলো এটা আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি। এটা হচ্ছে এক্স যেহেতু, সো এক্স স্কোয়ার ডিভাইড বাই টু হলো, আর সাইন ইনভার্স থেকে গেল। আর এখানে খেয়াল করি আমরা সাইন ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়, সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এক্সটাকে ইন্টিগ্রেট করলে হয় এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, সো এক্স স্কোয়ার ডিভাইড বাই টুটা বাইরে চলে আসলো। এবার খেয়াল করি আমরা এই যে অংশটা এটাকে কিন্তু হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এবার আলাদাভাবে।
এটাকে আলাদাভাবে ইন্টিগ্রেট করার জন্য আমাদের নিচে যে টার্মটা রয়েছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আচ্ছা বানানোর জন্য আমরা উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, আর এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের 1 মাইনাস করতে হচ্ছে এখান থেকে, বা 1 প্লাস করলাম আর এটাকে আমরা মাইনাস করলাম, সব মিলে হচ্ছে ব্যালেন্স হয়ে গেল। এবার আমরা এই 1টাকে আলাদা করে লিখবো এবং এই অংশটাকে আলাদা, অর্থাৎ এইটুকু অংশকে আমরা আলাদা লিখবো এবং এইটুকু অংশকে আমরা আলাদা লিখবো। তাহলে যদি সে কাজটাই করি, খেয়াল করি আমরা এখানে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আসতেছে, আর এখানে তোমার হচ্ছে গিয়ে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে তোমার হাফ চলে আসতেছে, আর এখানে তোমার রুট ওভার অফ, যেহেতু ওইখানে তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে আর নিচে তোমার ভাগ হিসেবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, দুটোকে যদি আমি ভাগ করি তাহলে এখানে এক্সট্রা করে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসে। এটারও কিন্তু ডিরেক্ট সূত্র আছে, এটারও কিন্তু ডিরেক্ট সূত্র আছে। ওই যে আমরা রিপ্লেসমেন্ট মেথড সুপ্রিমের ক্ষেত্রে বিশেষ 9 লস অফ রিপ্লেসমেন্ট আমরা দেখেছিলাম, সেই 9 ল এখানে কিন্তু অ্যাপ্লাই করা লাগবে আমাদের যদি আমরা শর্টকাটে ম্যাথটা করতে চাই। তাই আমরা শর্টকাটে যেহেতু করলাম, আমরা কিন্তু চাইলে এখানে এক্স ইকুয়াল টু সামথিং ধরে করতে পারতাম, এক্স ইকুয়াল টু সামথিং ধরে করতে পারতাম, যেহেতু এটা অলরেডি একটা বড় ম্যাথ, সেই জন্য আমরা এখানে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো এই জন্য আমরা এখানে সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এটা সাইনের সূত্র, তো সাইন ইনভার্স এক্স হলো, আর এখানে যদি আমি বড় সূত্র অ্যাপ্লাই করি তাহলে হয় 1/4 এক্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি। এরকম ভাবে কিন্তু আমরা ম্যাথগুলোকে সলভ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী দিন এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো। তো এরপরে হচ্ছে আমরা এটা রিলেটেড যে ত্রিকোণমিতিক একটা আমাদের পার্ট বাকি ছিল, সেই পার্টটা আমরা করব। এরপরে হচ্ছে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।